আসসালামু আলাইকুম। এরকম বড় ডিসপ্লেতে যখন পাবজি, কল অফ ডিউটি বা ই ফুটবলের মতো হাই গ্রাফিক্সের গেমগুলি খেলা যাচ্ছিল, তাও আবার 120 এফপিএস, সেইটার এক্সপিরিয়েন্স অন্য লেভেলে ছিল। কেননা স্মার্টফোনের তুলনায় ট্যাবলেটে কিন্তু ফিল্ড অফ ভিউটা অনেক বেশি ওয়াইড পাওয়া যায়, যে কারণে গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো হয়ে থাকে। আর যারা বিজনেস পার্সন আছেন, বিশেষ করে অফিসের কাজগুলি বা ছোটখাটো টিম মিটিং এর কাজগুলি এরকম পোর্টেবল ডিভাইসে সেরে নিতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাবলেট অনেক বেশি হেল্পফুল ডিভাইস হয়ে ওঠে। আজকে আমি কথা বলবো OnePlus Pad 2 নিয়ে, যেটা কিনা বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে আন্ডার 60K প্রাইস রেঞ্জের ভিতরে এই একটা মাত্র ডিভাইসই রয়েছে, যেটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো পাওয়ারফুল এসওসি দেওয়া হয়েছে। আর এটা শুধুমাত্র ট্যাবলেট মার্কেটে না, আপনি যদি অফিসিয়াল স্মার্টফোন মার্কেটেও ঢুকেন, তাও হারিকেন জ্বালিয়েও একটা 8 Gen 3 এর মতো এসওসি এই প্রাইস রেঞ্জে পাবেন না। সো বোঝাই যাচ্ছে কতটা এগ্রেসিভ প্রাইস রেঞ্জে এই ট্যাবলেটটা মার্কেটে লঞ্চ করা হয়েছে। সেই সাথে আমরা কিন্তু একটা ট্যাবলেট মূলত কি জন্য ভাই কিনে থাকি? বড় ডিসপ্লেতে গেমিং এক্সপেরিয়েন্স করব, মাল্টিমিডিয়া কনজিউম করব বা অফিসিয়াল কাজগুলি করব। মূলত সবাই আমরা যারা ট্যাবলেটগুলো কিনে থাকি, প্রফেশনাল কাজগুলো একটা পোর্টেবল ডিভাইসে, ছোটখাটো ডিভাইসেই করে নিতে চাই। আচ্ছা, OnePlus Pad 2 এই ডিভাইসের ডিসপ্লে রয়েছে 12.1 ইঞ্চের IPS অন 44 হার্টজের 9510 mAh এর ব্যাটারি থাকছে। আর 65 ওয়াটের ফাস্ট চার্জিং যদিও সাপোর্ট করে, বাট বক্সের সাথে কোনো চার্জার ইনক্লুড করা হয় নাই। এটা একটা ব্যাড সাইড। SD 8 Gen 3 এসওসি রয়েছে। ট্যাবটি 12256GB UFS 3.1 স্টোরেজ টাইপে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে 59,999 টাকায়। আমরা যেমন অ্যাপেলের ইকোসিস্টেম সম্পর্কে সবাই জানি না, তেমনই কিন্তু OnePlus-এর একটা ইকোসিস্টেম রয়েছে, যেখানে তাদের সকল ডিভাইসগুলি একই সাথে কানেক্টেড থাকে। দেখেন, এই ট্যাবে কিন্তু সিম স্লট নাই, তবে এখানেও আপনি কলের সুবিধা পাবেন যখন আপনার ফোনের সাথে, OnePlus ফোনের সাথে ট্যাবটা কানেক্টেড থাকবে। ওই সময় যদি ফোনে কল দেওয়া হয়, তো ট্যাব থেকে কল রিসিভ করে কথা বলা যায়, মানে ট্যাবেই কলটা আসে এবং কল ব্যাকও করা যাচ্ছিল স্মুথলি, কোনো ধরনের ঝামেলা পোহাতে হচ্ছিল না। এমনকি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে সকল ধরনের অ্যাক্সেস, স্মার্টফোনের অ্যাক্সেস এক কথায় ট্যাবে আমি পাচ্ছিলাম, স্ক্রিন মিররও হচ্ছিল। এমনকি ট্যাবের সকল অ্যাক্সেস আবার স্মার্টফোন থেকেই করতে পারছিলাম, আর এটা ফ্লুয়েডলি কাজ করেছে। এই সুবিধাগুলি কিন্তু আসলে ট্যাবগুলিতে থাকা দরকার, কেননা আমি যখন প্রফেশনাল কোনো কাজ করব, তখন আমার যতগুলো ডিভাইস আছে সবগুলো যদি একই সাথে কানেক্টেড থাকে, তো আমার কাজের স্মুথনেসটা আরো বেড়ে যাবে, কাজের গতিটা আরো বেশি বেড়ে যাবে। ট্যাব নিয়ে কথা বলার আগে একটু বাড়তি ফিচারগুলি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি, কারণ আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অলরেডি অনেক রিভিউ দেখে এসেছেন। সো টিপিক্যাল রিভিউর বাইরে যে আমি একটু ইউজার এক্সপিরিয়েন্স বা এই ট্যাবটা ব্যবহার করে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেইগুলি শেয়ার করার চেষ্টা করছি। ট্যাবটা 6.49 mm থিকনেস এবং 584 গ্রাম ওয়েট অ্যালুমিনিয়াম বডি ফ্রেমের। আর এটা এতটাই পাতলা একটা ট্যাবলেট যে এর পাশে যদি আপনি একটা কলম রাখেন, তো কলমের থেকেও এটা স্লিম মনে হয়, যে কারণে হ্যাঁ, একটু সাবধানে ব্যবহার করা উচিত। এত পাতলা সাতলা ডিভাইসের উপরে বেশি প্রেসার ক্রিয়েট না করাটাই ঠিক হবে। মানে আমি বলতে চাচ্ছি, ওই চাপ টাপ দেওয়া বা বাঁকানো টাকানোর চেষ্টা না করাটাই উচিত হবে। ট্যাবটা হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি, মানে লম্বালম্বি বা আড়াআড়ি দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। ওয়েট ব্যালেন্সটা ভালো আছে, যে কারণে কোন এক দিক থেকে বেশি ওয়েট কম ওয়েট এরকম ফিল হচ্ছিল না। তবে আপনি যখন এটা আড়াআড়ি মানে হরিজন্টালি ব্যবহার করবেন, তখন এই পাশটা একটু ওয়েটটা ফিল করা যায়। মানে আপনি একটা বড় লম্বা জিনিসকে যখন এক হাতে ধরে রাখার চেষ্টা করবেন, তখন হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনার হাতটা ব্যথা হয়ে যাবে, যে কারণে এইভাবে ব্যবহার করার সময় দুই হাত নিলেই ভালো হয়। তবে ভার্টিক্যালি ব্যবহার করার সময় এই সমস্যাটা খুব একটা ফেস করতে হচ্ছিল না। এই ট্যাবে পাওয়ার বাটন রয়েছে আমার বাম হাতের ঠিক উপরের কর্নারে এই জায়গাটায়, এবং তার উপরের দিকে গেলেই আমি ভলিউম আপ ডাউন পাচ্ছি, যখন কিনা এটা আড়াআড়ি ভাবে আমি ধরছি। বাট যখন আমি ভার্টিক্যালি ধরছি, তখন আমার ডান হাতে বাটন চলে আসছে, প্রথমে ভলিউম আপ ডাউন এবং তার উপরে চলে আসছে পাওয়ার বাটন। উইয়ার্ড কোনো পজিশন দেয় নাই, একেবারে মাঝামাঝি পর্যায়ে দেয় নাই, যে কারণে বাটনে হাত দিতে খুব একটা সমস্যা হচ্ছিল না, খুব সহজে এটা ব্যবহার করা যাচ্ছিল। এর বাইরে যে এটা শুধুমাত্র একটা টাইপ সি পোর্ট রয়েছে, তবে ভালো দিক হলো এটা USB 3.1 সাপোর্ট করে। তাছাড়া নাই কোনো সিম কার্ড স্লট, নাই কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 mm অডিও পোর্ট। না, এরকম পাতলা ডিভাইস আমি অডিও পোর্টটা আশা করি না, তবে সিম কার্ড স্লটটা অন্তত থাকা দরকার ছিল। তবে শুরুতে যেমনটা বললাম, আপনার কাছে যদি অলরেডি একটা OnePlus এর স্মার্টফোন থেকে থাকে, তখন কিন্তু আবার এটাতে সিম কার্ড স্লটের খুব একটা প্রয়োজন হবে না আপনার, কারণ আপনি ফোনের কলটাই ট্যাবলেটে রিসিভ করতে পারছেন। না, এটাতে অ্যামোলেড ডিসপ্লে দেয় নাই, ঠিক আছে, তবে IPS ডিসপ্লে দিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। দেখেন, এরকম একটা বড় ট্যাবলেটে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো, তাহলে OnePlus এর গ্রিন লাইনের একটু ভয়টাই থাকতো, এবং সেই সাথে প্রাইসটাও কিন্তু অনেক বেশি বেড়ে যেত। যদিও প্রাইসটা কমানোর চেষ্টা করতে যে আবার ওই জায়গাটা আমরা এসওসি এত ভালো পাইতাম না। সো IPS দিছে, ঠিকই আছে। আর এই IPS ডিসপ্লের উপরে ভরসা করা যায়, বিশেষ করে OnePlus এর হইলে তো আরো বেশি ভরসা রাখতে পারেন এই জায়গাটায়। 3K রেজলিউশনের প্যানেল, এটা 144 হার্টজ রয়েছে। আর এই ডিসপ্লেতে HDR10+ ডলবি ভিশনও রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। 800 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। আমরা যদিও কড়া রোদ্রের ভিতরে বা ডে লাইটে কেউ ট্যাবলেট খুব একটা হয়তো বা ব্যবহার করবো না, তারপরেও বেসিক কাজগুলো আপনি বাইরে করে নিতে পারবেন ইনডোরে। এই ট্যাবলেটের ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে পোহাতে হবে না। স্মুথ, রেসপন্সিভ, শার্প, ভিভিড, এগুলো আমার কাছে একটু বাড়তি কথা মনে হয়। তবে হ্যাঁ, যখন অফিসিয়াল কাজগুলি করবেন, আপনার কিন্তু ওই ছোট ছোট টেক্সটগুলো বোঝার প্রয়োজন পড়বে। এই ডিসপ্লে রেজলিউশন বেশি, PPI বেশি রয়েছে, ছোট টেক্সটগুলো শার্প বোঝা যায়, দেখতে কোনো সমস্যা হচ্ছিল না, এই জায়গাটায় ঠিক আছে। এছাড়াও গেমিং যখন এক্সপিরিয়েন্স করবেন, টাচ রেসপন্সটা ভালো আছে, রেসপন্স রেট ভালো, হার্টস বেশি, স্মুথ এক্সপিরিয়েন্স গেমিং এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছিল। এবং আমরা কিন্তু এই ট্যাবলেটটা বেশি অংশ সময় ব্যবহার
ব্যবহার করব মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে, 2-3টা অ্যাপ দিয়ে একই সাথে কাজ করা ট্রাই করব। এই জায়গাটা আপনি দুইভাবে মাল্টিটাস্কিং করতে পারবেন। একটা হলো স্প্লিট, যেখানে আপনি 3টা অ্যাপ স্ক্রিনে রাখতে পারবেন, বাট কাজ একই সাথে 2টা অ্যাপ দিয়ে করতে পারবেন, একটা পপ আপ হিসাবে থাকবে। আর একটা হলো যে কোনো একটা অ্যাপকে স্ক্রিনের উপরে ছোট্ট করে রেখে কাজ করতে পারবেন। যে অ্যাপটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় মুভ করাইতে পারেন, স্ক্রিনে যে কোনো জায়গায় আপনার পজিশন মতো, এবং ছোট বড়ও করে ব্যবহার করা যায়। এক কথায় বলা যায় মাল্টিটাস্কিং বিস্ট ভাই। এই জায়গাটায় 12 জিবি র্যাম রয়েছে, তাছাড়া এসওসিটা ভালো, যে কারণে আপনি মাল্টিটাস্কিং একটা ফ্লুইড এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন। তাছাড়া আরেকটা জিনিস দেখলাম, এখানে খুব সহজে 2টা অ্যাপের ভিতরে ফাইল ট্রান্সফার করা যায়, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। আপনি যখন মাল্টিটাস্কিং করবেন, একটা অ্যাপ থেকে ফাইলটাকে হোল্ড করে রেখে আরেকটা অ্যাপে ছেড়ে দিলেই ওই জায়গাটা ট্রান্সফার হয়ে যায়। এবং এখানে আপনার কুইক মেনু বার রয়েছে, আপনাকে ফুল মেনু বারে প্রয়োজন হচ্ছে না ঢোকার। যখন আপনি মাল্টিটাস্কিং করছেন, ওই জায়গাটায় কুইক মেনু বার থেকে আপনি সকল অ্যাপগুলোকে অ্যাক্সেস করতে পারবেন, এবং এখানেও আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই অ্যাপটাকে ওপেন করতে পারবেন স্ক্রিনে ছোট করে। মানে মাল্টিটাস্কিং করতে হলে যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন পড়ে সবকিছু এখানে ইনক্লুড করা হয়েছে। আর যে ওএস এর ভিতরে এটাতে ইনক্লুড করা হয়েছে, মানে ইউআই এর ভিতরে, সেটা হলো অক্সিজেন ওএস 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15। দেখেন ভাই, মাল্টিমিডিয়া কনজিউমের কথা বলতে গেলে এর স্পিকারের কথা আগে চলে আসে, কারণ এই জিনিসটা এত সুন্দর, মানে সুন্দর দিয়েই আমি জিনিসটাকে বোঝাই। দেখেন 6টা স্পিকার রয়েছে, লাউড ক্লিয়ার বেস পুশ করতে পারে, নো ডিস্টরশন, মানে সাউন্ডটাকে এত ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার ভাবে ফুটিয়ে তোলে। ওয়াইড স্টেজে সাউন্ডটা দিতে পারে। আপনি যখন রুমের ভিতরে এটা বাজাবেন, রুমের মাঝে যদি থাকে, আশেপাশে যতগুলো আপনার মানুষজন থাকবে না, সবাই একবার হইলেও তাকাবে এর দিকে যে আসলে কোথা থেকে সাউন্ডটা আসতেছে। এত সুন্দর ক্লিয়ার সাউন্ড এর স্পিকার থেকে পাওয়া যাচ্ছিল, যেটা কিনা আপনি গেমিং করেন না কেন, আপনি মাল্টিমিডিয়া কনজিউম করেন না কেন, মুভি টুভি দেখেন, যাই করেন না কেন, আপনার এক্সট্রা ওয়ার্ড হেডফোন বা ওয়্যারলেস হেডফোন ব্যবহার করার প্রয়োজন হবে না যখন এই জিনিসটা আপনার হাতে থাকবে। কোনো স্ট্রং স্পিকার থেকে যে সাউন্ডগুলো বের হচ্ছে, আমি এটা যে হাতে নিয়ে আছি না, তখনই ফিলটা করতে পারছি। স্পিকার নিয়ে এত কথা বলার কারণ হলো যথেষ্ট ভালো স্পিকার দেওয়া হয়েছে এই ট্যাবলেটে। স্মার্টফোনের ওএস এর থেকে এর ওএস এর ভিতরে কিছুটা ভিন্ন স্বাদ আপনারা পাবেন। ট্যাবলেট যেহেতু আপনার ব্যবহারের সুবিধা অর্থে এখানে নতুন অনেক অপশন থাকবে। নিচে যেমন কুইক মেনু বার বা 3টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং, এগুলো কিন্তু ফোনে হয় না, যেটা শুধুমাত্র এই ট্যাবলেটেই রয়েছে। তাছাড়া ওএসটা এমনিতেই নিট অ্যান্ড ক্লিন। সেটিংস অপশনে ঢুকলে দেখবেন আপনি কুইক অ্যাক্সেস নিতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনে, আপনাকে আলাদা অপশনে ঢুকে আবার বের হইতে হচ্ছে না। এটা একটা ভালো দিক। ট্যাবলেট তো বড় স্ক্রিনে এগুলো থাকেই। মোটামুটি এই ট্যাবলেটের সব দিকে আমরা একটু করে নোট করে ফেলেছি। তবে পারফরমেন্সের ভিতরে আসলে অনেকে 8 Gen 3 দিয়ে এর পারফরমেন্সটাকে যাচাই বাছাই করে ফেলবেন, যে ফোনে যেরকম পারফরমেন্স পায় ওরকম হয়তো বা পাবো না। ফোনের সাথে এর পারফরমেন্সটার তফাৎ রয়েছে, কেননা এত স্লিম বডিতে থার্মাল কন্ট্রোল কিন্তু অত ভালোভাবে করা সম্ভব হয় না। হ্যাঁ, যদিও বড় সাইজের আপনি এখানে বলতে পারেন, বাট এটার ভিতরে ব্যাটারিতেই কিন্তু অনেক অংশ জায়গাটা খেয়ে নেয়। এখন আমরা অনেকভাবে টেস্ট করেছি, তবে প্রথমবার আমরা Geekbench 6 এ টেস্ট করে হতবাক হয়ে গেছিলাম। রেজাল্টটা এতটাই বাজে ছিল, আমি একটু দেখাই আপনাদেরকে, দেখলেই বুঝতে পারবেন। স্ক্রিনে বের করে নিই। Geekbench 6 এ আমরা প্রথম রেজাল্টটা পেয়েছি সিঙ্গেল করে কত, হ্যাঁ 956 এবং মাল্টি করে 4681। এন্ড আমার দেখা সব থেকে লোয়েস্ট রেজাল্ট এটা 8 Gen 3 এসওসির ভিতরে এসডি। তারপরে আমরা একটু যাচাই বাছাই করার ট্রাই করলাম যে এত কম স্কোর আসা তো কথা না, কোথাও না কোথাও একটু হলেও সমস্যা আছে। ব্যাটারি অপশনে যাওয়ার পরে দেখি এর পারফরমেন্সটা অনেক রকম মুড রয়েছে, যেমন ব্যালেন্সড মুড, হাই পারফরমেন্স মুড বা পাওয়ার সেভিং মুড। আমরা নর্মালি ব্যালেন্স মুডে রাখি সবসময় না, তো ব্যালেন্স মুডে থাকা অবস্থায় পারফরমেন্সটা অনেক বেশি ডাউন থাকে, এন্ড ওই সময়টায় আপনি এর ইউজার এক্সপেরিয়েন্সটা অতটা ভালো পাবেন না যখন কিনা হাই পারফরমেন্স মুডে থাকবে, যেখানে 8 Gen 3 এর ফুল পটেনশিয়ালটা ব্যবহার করার চেষ্টা করা হয়। সো আমরা যখন হাই পারফরমেন্স মুড দিয়ে টেস্ট করি তখন স্কোরটা ডবলেরও বেশি হয়ে যায়, যেখানে সিঙ্গেল করে আমরা পেয়েছিলাম 2122 এন্ড মাল্টি করে পেয়েছি 6035। যারা মূলত গেমিং করবেন, দেখা যাচ্ছে আপনি পাবজি গেম 120 FPS এখানে খেলতে পাচ্ছেন, স্মুথলি খেলতে পাচ্ছেন, ওভারহিটের সমস্যা ফিল না করি নাই আমরা খুব একটা। এই মাঝের এই জায়গাটায় মূলত এসওসিটা রয়েছে, এই জায়গাটায় কিছুটা গরম ফিল করা যায়, তাছাড়া দুই হাতে ওভারহিটের সমস্যা পাওয়া যাচ্ছিল না। লং টাইম গেমিং এক্সপেরিয়েন্স ভালো ছিল ভাই, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। 9000 কত যেন দেখলাম মনে নেই, 9510 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে আপনি ইজিলি এই ট্যাবলেটটা 2 দিনের কাছাকাছি সময় ব্যবহার করতে পারবেন। সো গেমিং এক্সপেরিয়েন্স ভালো পেয়েছি। যারা গেমিং এর জন্য এই ট্যাবলেটটা সিলেক্ট করতে চান, 8 Gen 3 দিয়ে আপনি ভালো গেমিং এমনিতেই করতে পারবেন। অ্যাড্রিনো জিপিইউ রয়েছে ওই জায়গাটায়। আমরা কল অফ ডিউটি গেম খেলেছি, যেখানেও 120 FPS এ গেমিং করতে পারছিলাম। ই ফুটবল সেটাও ভালো রেজাল্ট পেয়েছে ভাই। এরকম বড় ডিসপ্লেতে যখন গেমিং এক্সপেরিয়েন্স করা হচ্ছিল, গ্রাফিক্যাল এলিমেন্টগুলো এত সুন্দর ফুটিয়ে তুলতে পারছিল, ডিসপ্লে ভালো তো, কালারফুল, সবকিছু ঠিকঠাক আছে, এন্ড টেক্সচারগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছিল। আমরা সাধারণত ফোনে ছোট ডিসপ্লেতে গেমিং টেমিং করি না, ওই জিনিসগুলো অতটাও নোট করি না, বাট বড় ডিসপ্লেতে যখন গেমিং করছি তখন প্রত্যেকটা জিনিস যেন চোখের সামনে ভাসছে। বিশেষ করে ফিল্ড অফ ভিউটা লং পাওয়া যায়, ওয়াইড পাওয়া যায়, যে কারণে আপনি গেমিং এর ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাবেন। যখন কিনা আপনি পাবজি গেম খেলবেন, অনেকেই আপনাকে দেখার আগে আপনি তাকে দেখে ফেলবেন, ব্যাপারটা হলো এরকম। 67 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকলেও বক্সের সাথে কোনো চার্জার পাওয়া যাচ্ছে না। শুরুতেই আমরা বলে দিয়েছি ওইটা থাকা দরকার ছিল ভাই। যতই আপনারা দাম কম রাখছেন, একটা করে চার্জার ইনক্লুড করলে কি সমস্যা? এটা একেবারে হরহামেশাই সবাই করে যাচ্ছে, এরকম করলে তো আমরা দরিদ্র মানুষ সব। এই তুই পাশের কথা বলিস।
ও হ্যাঁ, যেটা বলছিলাম এই ট্যাবলেটটা 67 ওয়াট চার্জিং সাপোর্ট করে, ফাস্ট চার্জিং। অবশ্য খেয়াল করবেন আপনি যখন কোনো চার্জার কিনবেন পিডিএন কিউসি সাপোর্টেড থাকে, তা না হলে দেখা যাচ্ছে নর্মাল আপনার চার্জ হবে, ফাস্ট চার্জিং হবে না। আর আপনি যখন ফাস্ট চার্জার দিয়ে চার্জ করবেন, মানে ওই রকম ভালো চার্জার দিয়ে চার্জ করবেন, তখন অফিসিয়ালি বলা হচ্ছে 81 মিনিটসের মতো টাইম লাগবে, বাট এইটা আরেকটু লং টাইম সময় নাই, ওই আশপাশ 5-10 মিনিট সময়টা বেশি লাগবে, কেননা ইউজের ওপরে তো আপনি যখন ট্যাবলেটটা ইউজ করবেন, ইউজ করতে করতে রেখে দিবেন, তখন কিন্তু চার্জটা পিক হইতে সময় নাই। সো হ্যাঁ, একটু বেশি সময় নিচ্ছিল ওই জায়গাটায়, আমাদের একটু সময়টা বেশি নিয়েছে। এর বাইরে যে এটাতে ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 অ্যান্ড এনএফসিও রয়েছে। এখন আমরা এই ক্যামেরাটা নিয়ে একটু কথা বলি, যেখানে পিছনে রয়েছে 13 মেগাপিক্সেল আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরার ছবির কোয়ালিটি এভারেজ মানের, মানে ট্যাবলেটে ভাই ওই ক্যামেরাতে খুব একটা ফোকাস থাকে না ব্র্যান্ডগুলির, আর আমাদের ক্যামেরাও ট্যাবলেটে খুব একটা ভালো প্রয়োজন হয় না, যেরকম ছবি দিতে পারে ওইটা চলে। ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে ঠিক আছে, ক্যামেরাতে ওই পিডিএফ কনভার্ট করতে পারবেন, ডিরেক্ট কোনো পেপারের ছবি তুলে আপনি হার্ড কপিটাকে পিডিএফ ফরম্যাটে নিয়ে আসতে পারবেন, আর অ্যাঙ্গেল বাঁকা টাকা থাকলে ওটাকে সোজা করে নেওয়া যাচ্ছিল। আর এটা ক্যামেরা অ্যাপে ইনক্লুড করা আছে, আপনাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হচ্ছে না, এই জায়গাটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, পিছনে 4K 60 fps ভিডিও শুট করা যায়, ভিডিওর মানটাও এরকমই, মানে ট্যাবলেটে যেরকম থাকে আর কি, ওই ভিডিও দিয়ে আপনি যে প্রফেশনাল কোনো কাজ করে ফেলবেন এরকম না, প্রয়োজন আছে একটা ক্যামেরা, সেজন্যই দেওয়া হয়েছে। সামনের ক্যামেরাটা 8 মেগাপিক্সেল দিছে, এই জায়গাটাও ওইরকমই, যেমনটা আমি বললাম। কি চাল হয়ে গেল ভিডিও। সামনের ক্যামেরাতে হ্যাঁ ছবি ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, ছবি টবি তোলার ক্ষেত্রে ঠিক আছে, বাট ভিডিওর বেলায় এসে দেখলাম 1080p 30 fps ভিডিও শুট করা যায় সর্বোচ্চ, অ্যান্ড ওই জায়গায় ভিডিওর কোয়ালিটি কেমন পেয়েছে আমরা, সেটা একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কোয়ালিটি ট্যাবলেট হিসাবে আর একটু বেশি দরকার ছিল। এখানে 4K যেহেতু এসওসিটা পাওয়ারফুল, এখানে 4K আউটপুটটা দিতে পারলে আমরা যে কমিউনিকেশনগুলো করব, ভিডিও কল বা টিম মিটিং বলেন বা বিজনেস পারপাসে যখন এটা ব্যবহার করব, তখন দেখা যাচ্ছে আমার ভিডিও কোয়ালিটি একটু লেস থাকছে। এই জায়গাটায় আর একটু বেটার দরকার ছিল ভিডিও রেজলিউশনের ফ্রন্ট ক্যামেরাতে। ট্যাব ব্যবহার করে আরো বেশি মজা পাওয়া যায় যখন সাথে ওই পেন আর কিবোর্ড থাকে, তখন কিনা ওই যারা আর্ট করেন বা নোট টেকিং করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড হ্যাঁ কিবোর্ডও ওই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। তো OnePlus-এর Stylo 2 বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, সাথে কিবোর্ডটাও অ্যাভেলেবেল রয়েছে, যে দুইটা অ্যাক্সেসরিজ আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। আর Stylo 2 পেনের দাম রাখা হয়েছে 7,999 টাকা, আর কিবোর্ডটা পাওয়া যাবে 10,999 টাকায়। সবকিছু মোটামুটি আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করেছি। এখন যদি এই ট্যাবের ব্যাড সাইডগুলো বলি, যেগুলি থাকা দরকার ছিল বা থাকলে ভালো হতো, তার ভিতরে প্রথম হইলো একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমরা এখন ইউজ টু অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে 10,000 টাকার স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট আমরা পাই। সো কোনো এক জায়গায়, যদিও স্লিম বডি, বাট কোনো এক জায়গায় যদি একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো। ফেস আনলক রয়েছে, তারপরেও ফেস আনলক যথেষ্ট সিকিউর না ফিঙ্গারপ্রিন্টের তুলনায়। দেন নো সিম কার্ড স্লট, নো হেডফোন জ্যাক, নো ফ্রন্ট ক্যামেরাতে 4K আর নো চার্জার। অন্তত সিম কার্ড স্লটটা দিলেও ভালো হতো। তবে ভালো ব্যাপারগুলো রয়েছে, এই ট্যাবলেটটা আপনারা প্রফেশনাল কাজে ইজিলি ব্যবহার করতে পারবেন। 8 Gen 3 SoC রয়েছে এই প্রাইস রেঞ্জের ভিতরে, অ্যান্ড OnePlus-এর ইকোসিস্টেম ইনক্লুড করা আছে। ওইটা ইকোসিস্টেমের ভিতরেই তো আমরা থাকছি OnePlus-এর ডিভাইসগুলো কিনলে। 6 স্পিকার কোয়ালিটি খুবই ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, অ্যান্ড লাস্টে হলো বিল্ড অ্যান্ড ডিজাইনে অসাধারণ, যথেষ্ট ডিউরেবল একটা ট্যাব। আমি একটু ড্রপ টেস্ট করে দেখাবো নাকি, যদিও স্ক্রিনে কোনো প্রোটেকশন তারা মেনশন করে নাই। এই জায়গাটায় আপনারা একটা যখন নিবেন একটা এক্সট্রা প্রোটেক্টর ব্যবহার করেন, তা না হলে দেখা যাচ্ছে স্ক্র্যাচ পড়ে যাবে, দাগ দিবেন, বা দেখা যাচ্ছে অনেকে রাফ ইউজ করবেন, ওই সময়টাই কিন্তু স্ক্রিনে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো হ্যাঁ, একটা প্রোটেক্টর ব্যবহার করলে সব থেকে নিরাপদ। এই তো ছিল আজকের ভিডিও, আমি আমার জায়গা থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি এই ট্যাবলেটটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।